হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনছি আমরা সবাই। ম্যাডাম, আমার কিছু সমস্যা কি, আমার বয়স এখন 47, আনুমানিক 48 এরকমই হবে। যাক, আমি 3 সন্তানের মা। আমার সমস্যাটা এখন, আমি মানুষের ভিড়ে যেতে পারি না। আর অনেকগুলা মানুষ যদি থাকে, ওখানে গেলে আমার দম আটকে আসে, মনে হয় আমি মারা যাব, আমার জীবন বাঁচানোটা ফরজ এরকম লাগে। তখন ওইখান থেকে কতক্ষণে বের হব, মানে আমার একা থাকতে ভালো লাগে। ছেলে মেয়েদের ঝামেলা বা কারো ঝামেলা কথা শুনতে বিরক্ত লাগে, স্বামীর কথাবার্তা সবকিছুতেই বিরক্ত লাগে, মনে হয় আমি একা থাকতে ভালোবাসি, কিন্তু সেটাই থাকতে পারি না। এই জন্য আমি 2টা ডাক্তারও দেখাইছি, মেডিসিন বিভাগে 2টা ডাক্তারের কাছে। ডাক্তার মানে কি মনোচিকিৎসক? না, মেডিসিন বিভাগের ডাক্তার দেখাইছি। ও, মেডিসিন বিভাগের ডাক্তার। আসলে তো এটা তো মানসিক ইস্যু, তাই না? হ্যাঁ, এটা দেখাই নাই। আপনার এখানে আমি অনেকবার ফোন দিছি, আসতে পাইছি। এখন আমার কি সমস্যা থেকে কি আমি তো নিজেও বলতে পারি না। ওকে, একটু বা দুই একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে বয়সটা তো শুনলাম, এবং এই সমস্যাটা কবে থেকে হচ্ছে? এই সমস্যাটা বেশি দিন হয় নাই, আনুমানিক বছর খানিক হবে। আচ্ছা, তার আগে একদম ছিল না? না, এরকম সমস্যাটা ছিল না। অন্য কিছু ছিল? একা বসে থাকি, চুপচাপ। অন্য কোনো মানসিক অসুবিধা কি আগে ছিল? না, মানসিক সমস্যা বলতে সংসার জীবনে তো ওইটা সেটা, ছেলে মেয়ে নিয়ে, স্বামী নিয়ে ওইটা সেটা হইতেই থাকে, এরকমই, আর কিছু না। আচ্ছা, একটু যদি জানতে চাই আমরা, যে আমাদের তো মানে বিবাহিত জীবন, তারপরে আমরা আস্তে আস্তে সংসারের জীবনে ঢুকে যাই, সেই জীবনে সবার তো একই রকম কষ্ট থাকে না, একজন এক এক রকম কষ্টে ভোগে। তো মানে গত বছরগুলো বা বিয়ের পর থেকে বা শৈশব থেকে যদি ধরি, মানে কেমন গেছে সময়গুলো? ওইটা যদি ভাবতে যাই, আমি এরকম মানে ঝামেলা, মানে কি মানসিক চাপ, মানে এরকম খারাপটা দেখেই মনে হয় আমি বড় হয়েছি। দেখেছি ছোটবেলায়, শৈশবে দেখেছি মা বাবা ঝগড়া করছে। আচ্ছা, হ্যাঁ, যেমন আমার বাবার 2টা বিবাহ, 2 সংসার, আমি ছোট ঘরে, মা বাবা ঝগড়া করতো। যাক, সেটা দেখছি আমি। ঝগড়া মানে কি একেবারেই অনেকটা গায়ে হাত তোলার মতো ঝগড়া? না, এরকম না, মানে তখন আমি বেশি ছোট ছিলাম। তখন দেখা যায় আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছে, আমার বয়স যখন 12 বছর, এরকম 5 পাস করেছি তখন মারা গেছে। হ্যাঁ, 6-এ ভর্তি হই নাই, তখন মারা গেছে। তারপরে আমি আমার ওই ভাইদের বড় মার সংসারে রয়েছি, থাকার পরও দেখা গেছে, কি বলবো বোঝাইতে পারতেছি না। তারপরে কয়েক বছর পরে আবার বিয়ে হয়ে গেছে একটা বড় সংসারে, আমি বড় বউ, আর এদের 5 ভাই 2 বোন। এই নিয়ে মানে আছে তো, সংসারে তো ঝামেলা আছে, বড় বউদের বেশি ঝামেলা। আমি ওরকমই। আচ্ছা, একটু জাস্ট একটা প্রশ্ন শুধু করি, যে মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন কেটেছে? হ্যাঁ, এটা ভালো। আচ্ছা, গুড। এটা নিয়ে কখনো কোনো সমস্যা হয় নাই। ওই দেখা যায় ওই সাংসারিক নিয়ে আজকে দেবর ঝগড়া করে, কালকেও শাশুড়ি ঝগড়া করে, এরকম চলে আসছে। যদি বলি ওইটা পার করে আসছি, এখন ছেলে মেয়ে বড় হয়েছে, এখন ছেলেটা নিয়ে একটু চিন্তা করি। আনুমানিক ছেলেটা এখন একটু বড় হয়েছে, ওরে এখন কি করব, মানে বিদেশ পাঠাইতে চাইছি, বিদেশও পাঠাইতে পারতেছি না। ছেলের বয়স কত? আর ছেলের বয়স বর্তমানে 26 শেষে 27 বছর। একটাই ছেলে? হ্যাঁ, একটা ছেলে, 2টা মেয়ে। মেয়েদের বয়স? মেয়েদের বয়স, মেয়ে একটা বিয়ে দিছি, ও বিয়ে পাস করছে এবার। না, বয়সগুলো বললেই হবে। আচ্ছা, বয়সটা হচ্ছে বড় মেয়ের বয়স হলো 25 হবে, আর ছোটটা 20 পার করছে। আচ্ছা, তো বড় ছেলে আর বড় মেয়ের বয়স খুব কাছাকাছি, তাই তো? হ্যাঁ, 4 বছরের ডিফারেন্স। না, 24 আর 25 আর 26 শুনলাম। 25 আর 20, 27, না, দুটো মেয়ে। 27 বছর। আচ্ছা, ছেলে 27 আর সেকেন্ড মেয়েটা 25 শেষ পর্যায়ে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে ওই মানে বড় ছেলে আর মেয়ের বয়স কাছাকাছি আর কি। ওকে, আর ছোটটা একটু ছোট। ওকে, তাহলে আজকে আমাদের কাছে প্রশ্নটা তো পরিষ্কার হলো যে কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায়, তাই তো?
ওই ভিড়ওয়ালা জায়গাতে যাওয়া যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে এবং যার জন্য বাইরে যেতেও ইচ্ছা করে না, তাই তো? না না, একদম বাইরে যেতে ইচ্ছা করে না। আবার বর্তমানে হাজবেন্ড অসুস্থ, স্ট্রোক করছে, এখন একটু বেশি কথা বলে। এভাবে চলাফেরা করতে পারে কিন্তু বেশি কথা বলে। ওইটা নিয়ে আমার ভালো লাগে না, বারবার কথা বললে, বারবার শুনতে ভালো লাগে না। ওকে, কিন্তু ঘরেই থাকতে হচ্ছে, বাইরে যেতেও তো পারা যাচ্ছে না, তাই না? বাইরে গেলেও আবার ভয় লাগে বা কষ্ট হয়। ঠিক আছে। হ্যাঁ, মানুষের ভিড়ে যেরকম বাসে যাই, ছোট মেয়ে নিয়ে কলেজে যাই, ও ভার্সিটিতে পড়ে, যে সিটি কলেজে, ওখানে যাই, বাসে যখন বাসটা ভিড় হয়ে যায় তখন আমার মনে হয় আমি বাসটা ভেঙে বের হয়ে যাই, এরকম লাগে। ভীষণই কষ্ট হচ্ছে। ওকে, একটু লাইনে থাকতে হবে। হ্যাঁ, প্রশ্ন থাকলে করো। আচ্ছা, আপনি কি যখন এরকমটা ভয় লাগে ভিড়ের মধ্যে, তখন কি ওটা অ্যাভয়েড করেন? যেমন মেয়ের সাথে বাসে ওঠা বন্ধ করে দিয়েছেন, এরকম কিছু? জি, আপনি যখন ভয় পান তখন ওই জায়গাটা যাওয়া কি বাদ দিয়েছেন, না যাচ্ছেন এখনো? না, ওরকম তো যাই না, কিন্তু একটু এখন তো বাসে যাই, নিজের একটু চাপায় থাকতে চেষ্টা করি, বড় বড় নিঃশ্বাস ফেলাই, আল্লাহ বিল্লাহ করতে থাকি যে বের হই, এরকম লাগে। এমনিতে আপনাকে আগে এমনিতে মানুষের মেলে যাই না তেমন একটা, মানে নিজের একা থাকতেই ভালো লাগে, মনে চাই আমি একা থাকি। মনটা কেমন থাকে, ভালো না খারাপ? হ্যাঁ, মনটা চায় আমি একা থাকি, কারো চিন্তা করব না, শুধু দোয়া কালাম পড়বো, মানে একা চুপ করে বসে থাকবো এক কোনায়, আমার এরকম একটা মনে চায়, কিন্তু সেটা তো পারি না। দেখা যায় মেয়ে আছে, আমি একটু বলি আপনাকে, বুঝতে পারছি। ওরা আসে, ঝামেলা করে, আমাকে বলেন ভালো লাগে না। আপনার মনটা ভালো থাকে না খারাপ থাকে? মনটা বেশিরভাগই ওই যে খারাপের দিকেই থাকে, কি হবে, কি করব, কি না করব। আপনার লাইফটা কেমন লাগে, জীবনটা কেমন লাগে? জীবনটা নিয়ে ওরকম একটা ভাবি না যে আমার এত বেশি দরকার, বেশি পাই না, খাই না, এরকম দরকার না। যেরকম ভালো আছি ওরকমই ভালো থাকি, মানে কথাবার্তা কিরকম ভালো লাগে না। আপনার রাতের ঘুম ঠিক আছে? রাতের ঘুম এতদিন ঠিক ছিলই না, অনেকদিন পর্যন্ত। এই শীতের মধ্যে আমার একটা সমস্যা হয়েছিল, যে এত শীত গেল। আচ্ছা, একটু ছোট করে বলতে হবে, একটু ছোট করে, আমাদের বিরতির সময় হয়ে যায় তো। এত শীত গেল না, ওই সময় আমার মনে হয় কি মাথাটা একটা চাপ দেয়, শরীর ঘামায় যায়, তখন খুব বিরক্ত। তারপর ডাক্তার দেখায় এখন এই সমস্যাটা একটু কমছে, তো এখন ঘুমাইতে পারি, কিছুটা ঘুমাইতে পারি, একটু শব্দ শুনলে ঘুম ভেঙে যায়। প্রশ্ন আছে। আপনি যে বলছিলেন যে 1 বছর আগে প্রথম আপনার এরকম সমস্যা হচ্ছে, যে ভিড়ের মধ্যে গেলে বা কোনো বদ্ধ জায়গায় বাসে গেলে আপনার কষ্ট হয়। এই সমস্যাটা আমি বুঝতে পারছি এই বছর খানিক ধরে। তো 1 বছর আগে প্রথম যেদিন এরকম লেগেছিল সেই ঘটনাটা আপনার মনে আছে? হ্যাঁ, এই ঘটনাটা মনে ছিল। আমি একটা মার্কেটে গেছি, যে নিউ মার্কেটে অফার দিতেছিল, জামা কাপড় অফার দিতে, ওই ভিড়ে গেছি। অফার দিলে তো ভিড় হয়, ওই ভিড়ে যখন আমি ঢুকছি তখন আমি দেখি ভিড় হয়ে গেছে, আর বের হইতে পারি না। ওই মুহূর্তে মানে আমার দমটা ফাইটা দিতেছে, আমার কাছে এরকম লাগতেছে। তখন আমি ধাক্কায় বাইরে গেছি, যে মনে হয়েছে কি আমার জীবন বাঁচানটা পড়ো। মানে ওই সময় আপনার মনে হচ্ছে যে আপনি এখন মারা যাবেন, যে কোনো মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবেন। আমি ফলো করছি যে আমার এরকম হইতেছে কেন। আবার কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যান, মানে আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যান। মানে যখন একা হইছি তখন ঠিক হয়ে গেছে, একা হয়ে গেলে আবার ঠিক হয়ে যান। হ্যাঁ, ভিড় থেকে বের হলে ঠিক হয়ে যায়। আমরা আলোচনা করি। অনেক অনেক ধন্যবাদ। খুব কষ্ট হচ্ছে, একদম অপরিসীম কষ্ট হচ্ছে। আমাদের অতিথিরা আলোচনা করবে, আমাদের সঙ্গে থাকলে ভালো হয়। আমরা বিরতির যদি সময় হয়ে যায়, আমরা বিরতি থেকে এসে যদি প্রয়োজন হয় তখন আলোচনা করব। জহির, আমার কাছে মনে হয় কত 5 মিনিট আছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে উনি একটা জিনিস খুব ভালো করছেন, যে এত অসুবিধার মধ্যেও কিন্তু যাচ্ছেন। এটা কন্টিনিউ করতে হবে, যে বাচ্চাকে নিয়ে যেমন বাসে উঠছেন, দোয়া পড়ছেন, লম্বা করে শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়ছেন, কাজে এটা ভালো। অ্যাভয়েড করলে এটা বেড়ে যাবে। ওনার এখনো কিন্তু অতটা বাড়ে নাই। এটা অনেক সময় হয় যে ভিড়ের মধ্যে খোলা জায়গায় গেলে অনেক সময় আমাদের ভয় লাগে। তো এটার ম্যানেজমেন্ট হচ্ছে যে আমরা যাব এবং মনের সাহস রেখে বারবার গেলে ভয়টা কমে যাবে। কাজে উনি যেটা করছে ঠিক আছে, জাস্ট অ্যাভয়েড করা যাবে না, এটি আমার মনে হয়েছে। আর ওনার যদি খুব অসহনশীল লাগে সেক্ষেত্রে প্রফেশনাল হেল্প নিতে পারে, কোনো সাইকোলজিস্টের সাথে বসে যে কথা বলে, কাউন্সেলিং নেয়, তখন কিন্তু তার ভিতরটা আর হালকা। কোনো মেডিসিন দরকার হবে না। এটা সমস্যার তীব্রতার উপরে, সমস্যাটার কি অবস্থা আমরা জানি না। যেমন
উনি কিন্তু যেতে পারছে, এমন না যে যেতে পারছে না, একদম মানে হোম বাউন্ড হয়ে যায় নাই, ওই অর্থে উনি কিন্তু কাউন্সেলিং নিলেও বোধহয় এটা মানে ওভারকাম করবে। আর যে ডিপ ব্রিদিংটা করছে, ডিপ ব্রিদিংটা এটা করুক, কি নিয়মটা আরেকটু যদি ভালো করে জানে তাহলে হয়তো ভালো হয়। তুমি কিছু বলতে চাও? যেমন ডিপ ব্রিদিং এক্সারসাইজ কিন্তু করছে, সেটা আরেকটু কিভাবে সায়েন্টিফিক্যালি করতে পারে। উনি যে শ্বাস নেওয়ার ব্যাপারটা এভাবে করা যায় যে আমরা যদি লম্বা করে শ্বাস নেই এবং তারপরে একটু ধরে রেখে ধীরে ধীরে ছাড়ি। এখন যখন শ্বাসটা নিব তখন আমি বোঝার জন্য বলছি, মনে মনে যদি গুনি 1 2 3, ধরে রাখলাম 1 2, আবার ছাড়লাম 1 2 3, গোনার জন্য বলছি না, জাস্ট 3 থেকে 4 সেকেন্ড টানা, 2 সেকেন্ড 3 সেকেন্ড ধরে রাখা, 3 থেকে 4 সেকেন্ড ছাড়া, এইভাবে। এবং নেবার সময় নাক দিয়ে এবং ছাড়ার সময় মুখ দিয়ে ছাড়লে সেটাও ভালো হয়। আরেকটা জিনিস হচ্ছে, তিনটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমি যে ব্রিদিংটা নিচ্ছি আমার বডির সেন্সেশনটা কেমন আছে সেটা খেয়াল করতে হবে। যে শ্বাস নিচ্ছি, নাক দিয়ে ঢুকছে, পেট ফুলে উঠলো, ছেড়ে দিলাম, এটা একটা প্রক্রিয়া, এটার দিকে অ্যাটেনশন দেওয়া। 2 নাম্বার হচ্ছে আমি কয়বার শ্বাস নিচ্ছি সেটা কাউন্টও করতে পারি, যে আমি 1 বার নিলাম, 2 বার নিলাম, মানে এরকম 2 মিনিট করলে কিন্তু নরমালি ঠিক হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে মাথায় যদি অন্য কোনো চিন্তা আসে শ্বাসের সময়, সেই চিন্তাটা ছেড়ে দিয়ে শ্বাসের দিকে মন দিব। এই 3টা পয়েন্টে খেয়াল রাখতে হবে। চিন্তা আসলো ঠিক আছে, ওটা করব না, আমি শ্বাসের দিকে মন দিব। জোর করে স্টপ না করে চিন্তাটা আসুক, কিন্তু আবার আমি শ্বাসের দিকে ফিরে আসব। এই 3টা জিনিস খেয়াল করলে আমার মনে হয় খুব চমৎকার হবে। এটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় অবশ্যই একজন প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে আলাপ করা দরকার, এই জন্য যে এটা এরকম যদি হয় যে ওনার প্যানিক অ্যাটাক হচ্ছে, এবং প্যানিক অ্যাটাক 2 ধরনের হয়, একটা হচ্ছে কি অ্যাগারোফোবিয়া, এরকম ভিড়ের জায়গা যেখান থেকে উনি বের হতে পারবে না সেই ভয় আতঙ্ক থেকে অ্যাটাক হতে পারে, অথবা ওরকম অ্যাগারোফোবিয়া ছাড়া। এখন যেটা হচ্ছে অনেক সময় কিন্তু যে অনেক প্যানিক অ্যাটাকের মতো যখন হয় যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বা এখনই আমি ফেইন্ট হয়ে যাব, মারা যাব, এটা কিন্তু আবার শ্বাস নিয়ে রিল্যাক্স করেও সে 20 থেকে 30 মিনিটের মধ্যে স্বাভাবিক হয়ে যেতে পারবে, আবার ওইটা করেও স্বাভাবিক হবে। তো অনেক সময় হয় কি যে নিজেকে সেফ রাখার জন্য আমরা কিছু কাজ ইমিডিয়েট করি, যেটা কিনা প্রবলেমটাকে আবার বজায় রাখতে সাহায্য করে। এখন সে যদি বিশ্বাস করে যে শ্বাস নিলে আমি এরকম বাসে চলাফেরা করতে পারবো, শ্বাস না নিলে আমি মারাই যাব, সেক্ষেত্রে কিন্তু শ্বাস নিলেও সে সুস্থ থাকবে, না নিলেও সুস্থ থাকবে। তখন হয় কি একটা নির্ভরশীলতা তৈরি হয়ে যায়, তার মনে হয় যে বাইরে গেলে আমাকে নিঃশ্বাস নিতে হবে, এই ব্যায়ামটা করতে হবে, তাহলে সুস্থ থাকবে, আদারওয়াইজ পারবো না। সো এই বিশ্বাসটা ভাঙার জন্য আসলে কাউন্সিলর বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাকে হেল্প করবে। তো এটা বোঝা দরকার যে এটা কি নর্মাল এরকম যে আমার খারাপ হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, নাকি আসলে এটা প্যানিক অ্যাটাক হচ্ছে। এই 2টা জায়গায় পার্থক্য করলে, যদি নর্মাল শ্বাসকষ্ট হয়, জহির ভাই যেটা বললেন যে শ্বাসের ব্যায়াম করলে সে বেটার ফিল করবে, কিন্তু এটা যদি তার সেফটি বিহেভিয়ার হয়, যে নিজেকে সেফ রাখার জন্য করছে, তাহলে কিন্তু এটা তাকে ছাড়া নর্মালভাবে বাসে যাওয়াটা প্র্যাকটিস করতে হবে। কারণ ওই শ্বাস নিলেও সে সুস্থ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, শ্বাস না নিলেও। সো এটা আসলে এখন তো এই ছোট্ট পরিসরে বোঝা সম্ভব না, এই জন্য আসলে ওনার একজন প্রফেশনালের সাথে কথা বললে ভালো, এই পরিষ্কারভাবে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে, কেন হচ্ছে। মানে বেচারা তো ট্রিটমেন্ট নিয়েছে মেডিকেল ডক্টরের কাছ থেকে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 2টো সেন্টার আছে, একটা কলা ভবনের 4 তলায় একটা সেন্টার আছে, আর একটা কলা ভবনের 5 তলায় আছে, যে কোনো একটাতে গেলে আমার মনে হয় খুঁজে যদি যায় যে মানসিক স্বাস্থ্য সেবাটা কোথায় দেওয়া হয়, তাহলে তারা ওনাকে হেল্প করতে পারবে, তাই না? মেডিসিন যদি দরকার হয় সেটাও কিন্তু তখন বোঝা যাবে যে আসলে মেডিসিন প্রয়োজন